আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো দিনাজপুর জেলা, সেই সাথে দিনাজপুর জেলার ইতিহাস, ঐতিহ্য সবকিছু আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দিনাজপুর জেলার ভিডিও। এর আগে আমি দিনাজপুর জেলার আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করব দিনাজপুর জেলা শহরের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহত্তর জেলা। দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। এখন আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলা অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। এখানে দাঁড়িয়ে একটু ছবি উঠালাম। ছবি উঠানোর পর আবার এগোনো শুরু করে দিলাম। এখন আমি দিনাজপুর জেলার অবস্থান ও আয়তন সম্পর্কে জানিয়ে দিব। দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, পূর্বে নীলফামারী জেলা ও রংপুর জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এই জেলার মোট আয়তন প্রায় 3438 বর্গ কিলোমিটার। দিনাজপুর জেলায় মোট 13টি উপজেলা ও 9টি পৌরসভা আছে। এখন দিনাজপুর জেলার সামান্য ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে দিনাজপুরের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকবিদদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়। দামোদরপুরে প্রাপ্ত গুপ্ত যুগের 5টি তাম্রলিপি, বৈগ্রামে প্রাপ্ত কুমারগুপ্তের শাসনকালে 1টি তাম্রলিপি ও বেলোয়াতে প্রাপ্ত প্রথম মহিপাল ও তৃতীয় বিগ্রহপালের শাসনকালে প্রাপ্ত 2টি তাম্রলিপি পাঠে জানা যায় গুপ্ত যুগ থেকে আরম্ভ করে প্রথম মহিপালের রাজত্বকাল পর্যন্ত পুণ্ড্রবর্ধন ভুক্তির অধীনে অন্যান্য বিষয়ের মধ্যে কোটিবর্ষ ও পঞ্চনগরী নামক 2টি বিষয় ছিল। কোটিবর্ষ বিষয় ছিল ভারতের পশ্চিমবঙ্গ দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুর থানার নিকটবর্তী বানগড় বা কোটিবর্ষ নামক স্থানে। বিষয় বলতে মূলত জেলা জাতীয় প্রশাসনিক অবকাঠামোকে বোঝায়। পঞ্চনগরী বিষয় কোথায় ছিল তা আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। গ্রিক ইতিহাসে বর্ণিত পেন্টাপলিস এবং গুপ্ত ও পালযুগের বিভিন্ন তাম্রলিপিতে উল্লেখিত পঞ্চনগরীর যে অভিন্ন তাতে কোনো সন্দেহ নেই। প্রথম মহিপালের রাজত্বের পরপরই যে পঞ্চনগরীর অবনতি ঘটে তার প্রমাণ পাওয়া যায় প্রথম মহিপাল ও তৃতীয় বিগ্রহপালের বেলোয়া তাম্রলিপি থেকে। বানগড় তাম্রলিপি ও দামোদরপুর তাম্রলিপিগুলি থেকে জানা যায় যে কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা ছিল খুব সম্ভবত ফুলবাড়ী থানার পূর্ব দিক দিয়ে প্রবাহিত করতোয়া নদী এবং করতোয়ার যে প্রবাহটি বিরামপুরের উত্তরে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছিল তা বোধ হয় ফুলবাড়ী বিরামপুর অঞ্চলে কোটিবর্ষ বিষয়ের দক্ষিণ সীমা নির্দেশ করত। এরপরে যমুনা নদী ছিল কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা। দামোদরপুর তাম্রলিপির চণ্ডীগ্রাম খুব সম্ভবত বর্তমান চণ্ডীপুর। বৈধগ্রাম ও বেলোয়া তাম্রলিপিদ্বয় থেকে ধারণা করা যায় যে পঞ্চনগরী বিষয়ের পশ্চিম সীমানা ছিল খুব সম্ভবত প্রাচীন যমুনা নদী এবং উত্তর ও পূর্ব সীমানা ছিল খুব সম্ভবত যথাক্রমে করতোয়া নদীর একটি প্রবাহ ও করতোয়া নদী। দক্ষিণ দিকে এই বিষয়ের সীমানা কতদূর পর্যন্ত প্রসারিত ছিল তার সঠিক বিবরণ পাওয়া যায় না। তবে পুণ্ড্রবর্ধনের নিকটবর্তী অঞ্চলে শিলবর্ষা নামক একটি বিষয়ের সন্ধান পাওয়া যায়। এই বিষয়ের উত্তরেই ছিল খুব সম্ভবত পঞ্চনগরীর দক্ষিণ সীমানা। এ তথ্য থেকে ধারণা করা যায় যে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার প্রায় সম্পূর্ণ এলাকা, ঘোড়াঘাট থানার সম্পূর্ণ অংশ, হাকিমপুর ও বিরামপুর থানার অধীনে যমুনা নদীর পূর্ব তীরবর্তী এলাকা, রংপুর জেলার গোবিন্দগঞ্জ থানার অধীনে করতোয়ার পশ্চিমে তীরবর্তী অঞ্চল, বগুড়া জেলার খেতলাল ও পাঁচবিবি থানাদ্বয়ের সমগ্র অঞ্চল এবং জয়পুরহাট থানার কিছু অংশ নিয়ে গঠিত ছিল পঞ্চনগরী। এই সমগ্র এলাকায় অনেকগুলো প্রাচীন জনপদ আছে। সেগুলোর মধ্যে সীতাকোট, নবাবগঞ্জ, চকজুনিয়র, দারিয়া, ভাদুরিয়া, হরিনাথপুর, বেলোয়া, পল্লরাজ, ঘোড়াঘাট, রোগদাহ, সাহেবগঞ্জ, বিরাটনগর, টুঙ্গিশহর, পাথরঘাটা, মহিগঞ্জ ও চরকাই বিরামপুরের নাম উল্লেখের দাবি রাখে। এগুলোর মধ্যে নানা কারণে পাথরঘাটা ও চরকাই বিরামপুরের মধ্যে একটিকে পঞ্চনগরী বলে বিবেচনা করা যেতে পারে। এদিক থেকে বিচার করতে গেলে চরকাই বিরামপুরকে পঞ্চনগরী বলে ধরে নেওয়া অধিক যুক্তিসঙ্গত বলে মনে করা হয়। চরকাই বিরামপুর এলাকায় 5টি ভিন্ন ভিন্ন অথচ একত্রে সংযোজিত নগরের ধ্বংসাবশেষ বেশ পরিষ্কারভাবে বিদ্যমান।
কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি দিনাজপুরের সেই নামকরা বড় মাঠে। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, অনেক বিশাল বড় জামাত। আর এখানে একটু মোটরসাইকেল থেকে নেমে একটু হাঁটাহাঁটি করব, যদিও অনেক রোদ ছিল, তারপরেও ভাবলাম যে এই জায়গাটাতে একটু নেমে হাঁটাহাঁটি করি। আমরা যেহেতু একটু সকালের দিকে এসেছিলাম, এই কারণে আসলে কিছুটা ফাঁকাই ছিল, আসলে এখানে তেমন লোকজন দেখা যায় নাই। আর আমার মেয়ে আসলে কোল থেকে একদমই নামতে চায় না, সে আমার কোলে বসে এই যে আমার সাথে হাঁটতেছিল। সে তো হাঁটতেছিল না, কোলে বসেছিল, আমি ওকে নিয়ে হাঁটতেছিলাম। যাই হোক, একটু হাঁটাহাঁটি করলাম এই বড় মাঠে। আগে অনেক ভিডিওতে দেখেছি এই বড় মাঠ, আসলে কখনোই আসা হয় নাই। এই তো আজকে আমি চলে এসেছি। এখানে একটু ছবিও উঠাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখে। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। বড় মাঠ থেকে ঘুরে এখন আমরা এসেছি বড় মাঠের পাশে একটা চায়ের দোকানে। এখানে আমরা একটু চা খাবো। তবে আমার মনে হয়েছে যে বিকালবেলা এই জায়গাটা মনে হয় অনেক জমজমাট হয়, কারণ আশেপাশে অনেকগুলো দোকান ছিল, ফুচকা, চটপটি, চায়ের দোকান। এগুলো কিন্তু এখন বন্ধ, যেহেতু আমরা সকালবেলা এসেছি এ কারণে বন্ধ ছিল। বিকালে হয়তো সব দোকান খুলে আর অনেক লোকজনও আসে, আর এই জায়গাটা মনে হয় অনেক ভালো লাগে তখন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।